প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। যে কথা তোমাদেরকে বারবার বলছি, এই বন্ধের সময়টাকে কাজে লাগাবে, নিয়মিত পড়াশোনা করবে, আমাদের ক্লাস লেকচারগুলো নিয়মিত ফলো করবে। আজকে তোমাদের সাথে আমরা সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশের সমাজ কাঠামো এই বিষয় নিয়ে আলোচনা করব। অনার্স থার্ড ইয়ারে তোমাদের সাথে আমার দুটো ক্লাস অনলাইনে আমি নিচ্ছি, একটা হচ্ছে সোশ্যাল সাইকোলজি আর একটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ। আমি যেহেতু সাইকোলজিটা মোটামুটি গুছিয়ে এনেছি প্রায় শেষের দিকে, সেহেতু আমি স্ট্রাকচারটা কয়েকটা সপ্তাহ কন্টিনিউ করব। তো সেজন্যই আজকেও আমি সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ এই সাবজেক্ট নিয়েই আলোচনা করব। আশা করি তোমরা লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনে নোট ডাউন করবে, আমাকে জানাবে যদি কোথাও তোমাদের সমস্যা হয়ে থাকে। আসো আমরা শুরু করি। ল্যান্ড টেনিউর সিস্টেম বা ভূমি স্বত্ব ব্যবস্থা। সাধারণত জমির মালিকানা কৃষকের উপর অর্পিত, কিন্তু প্রকৃতপক্ষে ভূমির মালিক কৃষক নয়, রাষ্ট্র। ভূমির মালিকানার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রের হাতেই ন্যস্ত থাকে। কৃষক শুধু ভূমি রাজস্ব প্রদানের শর্তে রাষ্ট্রীয় ভূমি চাষ করার অধিকার পেয়ে থাকে। তাই কৃষকদের মাঝে রাষ্ট্রীয় ভূমি বিলি-বণ্টন ব্যবস্থার উপর ভিত্তি করে কোনো দেশের ভূমিস্বত্ব ব্যবস্থা গড়ে ওঠে। ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে ভূমির উপর কৃষকের স্বত্ব এবং সরকারের ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিকে বোঝায়। জমির প্রকৃত মালিকানা, জমি চাষাবাদের অধিকার প্রভৃতি বিষয়ে ভূমি স্বত্ব ব্যবস্থা দ্বারা নির্ধারিত হয়। যে সকল বিধি রীতিনীতি দ্বারা জমির মালিকানার অধিকার ও ভোগ দখল সংক্রান্ত পরবর্তী স্বত্ব এবং খাজনা আদায়ের পদ্ধতি নির্ধারিত হয় তাকে ল্যান্ড টেনিউর সিস্টেম বা ভূমি স্বত্ব ব্যবস্থা বলে। ভূমি স্বত্ব ব্যবস্থার তিনটি অপরিহার্য দিক হচ্ছে: নাম্বার 1, ভূমির উপর অধিকারের প্রকৃতি এবং পরিধি। নাম্বার 2, উৎপাদনের ইউনিটের আকার। এবং নাম্বার 3, ভূমির উপর অধিকারের সময়। ভূমিস্বত্ব এবং এর সাথে জড়িত অধিকারসমূহ সমাজে বিভিন্ন ব্যক্তির মধ্যে এবং ব্যক্তি ও সমাজের মধ্যে ভূমির মালিকানা সম্পর্ক নির্ধারণ করে। আর ভূমির মালিকানা ব্যক্তিভিত্তিক এবং সমাজভিত্তিক হতে পারে। প্রথমটিকে আমরা ব্যক্তি মালিকানাধীন ভূমিস্বত্ব ব্যবস্থা এবং দ্বিতীয়টিকে রাষ্ট্রায়ত্ত ভূমিস্বত্ব ব্যবস্থা বলি। ভূমিস্বত্ব ব্যবস্থার ধরন: 3 ধরনের ভূমিস্বত্ব ব্যবস্থা আছে: জমিদারি প্রথা, রায়তওয়ারি প্রথা এবং মহলওয়ারি প্রথা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছি সাধারণভাবে ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে জমির উপর নিয়ন্ত্রণকে বোঝায়। প্রাক ব্রিটিশ ভারতের সমাজ কাঠামোর মূল ভিত্তিই ছিল ভূমি। ভূমিস্বত্বের উপর ভিত্তি করেই তৎকালীন সামাজিক শ্রেণীবিন্যাস গড়ে উঠেছিল। ভূমি মালিকানার প্রকৃতি, ভূমির মালিকদের সাথে সরকারের সম্পর্ক এবং সরকারকে রাজস্ব প্রদানের ভিত্তিতে ভূমিস্বত্ব ব্যবস্থাকে এই 3টি ভাগে আমরা ভাগ করি। জমিদারি প্রথা বলতে আমরা কি বুঝি? জমিদারি ভূমিস্বত্ব ব্যবস্থায় জমিদাররাই জমির প্রকৃত মালিক এবং এই মালিকানা বংশানুক্রমিকভাবে চলতে থাকত। চুক্তি অনুযায়ী জমিদার সরকারকে রাজস্ব প্রদান করত। এই অবস্থায় দেখা যায় যে একটি গ্রামে অথবা একাধিক গ্রাম মিলে একজন জমিদার থাকেন, যিনি সকল জমির মালিক। জমিদারগণ প্রজাসাধারণকে জমি বন্দোবস্ত দিতেন, কিন্তু প্রজারা জমির মালিক ছিলেন না। রায়তওয়ারি প্রথা: এই প্রথা অনুযায়ী জমিদারগণ জমির মালিক নন। এক্ষেত্রে কৃষকরাই জমির মালিক, অর্থাৎ জমি যার মালিক তার। কৃষকরা নির্ধারিত হারে কর দিয়ে জমির মালিক থাকতে পারেন এবং জমি বিক্রয় ও হস্তান্তরের অধিকারও তার উপর বর্তায়। অর্থাৎ রায়তওয়ারি প্রথায় এসে জমির মালিকানা প্রকৃত কৃষকদের হাতে অর্পিত হয়। নাম্বার 3,
মহলওয়ারি প্রথা, এই প্রথা অনুযায়ী এক বা একাধিক গ্রাম নিয়ে একটি মহল গঠিত হয়। এ মহলের সাথে সংশ্লিষ্ট থাকে কিছু কৃষক। তার পুরো মহলের খাজনা একসাথে দেয়, তারা পুরো মহলের খাজনা একসাথে দেয় এবং খাজনার জন্য যৌথভাবে সরকারের নিকট দায়ী থাকে। সাধারণত মহল প্রধান রায়তদের কাছ থেকে খাজনা আদায় করে তা সরকারকে প্রদান করে। জমিদার ও কৃষক শ্রেণীর মাঝামাঝি অবস্থান করে বলে এদেরকে মধ্যস্বত্বভোগী হিসেবে অভিহিত করা হয়। বস্তুত ভূমিসত্ত্ব ব্যবস্থাই ছিল তৎকালীন সমাজ কাঠামোর মূল চালিকা শক্তি। ভূমিসত্ত্ব ব্যবস্থার এই ধরনগুলো অনুযায়ী খাজনা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হতো। তৎকালীন সময়ে রায়তওয়ারি প্রথাটাই ছিল অধিকতর তাৎপর্যপূর্ণ এবং বর্তমান সমাজ ব্যবস্থাতেও এ প্রথাটির গুরুত্বটি অস্বীকার করা যায় না। এবারে আমরা আলোচনা করব ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার নিয়ে। বিশ্বের প্রতিটি দেশেই একটি ভূমি ব্যবস্থা রয়েছে। ভূমি ব্যবস্থা একদিকে যেমন রাজনীতি ও অর্থনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনিভাবে এটি অর্থনীতিকেও প্রভাবিত করে। যেমন বৃহৎ খামার চাষাবাদের জন্য পুঁজি প্রয়োজন হয়। যাদের বেশি জমি আছে তারা জমি বর্গা দিতে বাধ্য হয়। অন্যদিকে যাদের জমি নেই তারা জীবিকার তাগিদে জমি বর্গা নেয়। এভাবেই ভূমি ব্যবস্থায় একটি ভারসাম্য বিদ্যমান থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের ভূমি ব্যবস্থায় কোনো ভারসাম্য নেই। বিভিন্ন তথ্যে দেখা গেছে যে বাংলাদেশে শতকরা 50% জমি শতকরা মাত্র 10% লোকের অধিকারে রয়েছে। এদেশে লাঠি এবং ক্ষমতার জোরে চর এবং ভূমি দখল হয়। শুধু রাজধানী ও তার আশেপাশে 10,000 একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে। ভূমি ব্যবস্থায় সব রকম বৈষম্য ও অব্যবস্থাপনা দূরীকরণের উপায় হচ্ছে ভূমি সংস্কার। সাধারণত ভূমি সংস্কার বলতে বোঝায় দেশে প্রচলিত ভূমি ব্যবস্থার ত্রুটিসমূহ দূর করে মালিকানা ও ব্যবহার সম্পর্কিত আইন কানুনের সংস্কার করাকে। ভূমি সংস্কারের মূল উদ্দেশ্যই হচ্ছে ভূমিতে কৃষক শ্রেণীর মালিকানা ও অধিকার নিশ্চিত করা। বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে ভূমি সংস্কারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এদেশের রেকর্ড পরিমাণ জনসংখ্যার ঘনত্ব এবং ভূমি ব্যবস্থা মেরুকরণ প্রবণতা ভূমি সংস্কারকে অনিবার্য করে তুলেছে। অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাতের মতে ভূমি সংস্কার হচ্ছে কৃষি সংস্কারের অন্যতম অনুষঙ্গ এবং ক্ষুদ্রার্থে কৃষি সংস্কার। ডক্টর ওয়ারিনার বলেছেন, প্রকৃত ভূমি সংস্কার বলতে ক্ষুদ্র কৃষক ও কৃষি মজুরদের স্বার্থে সম্পত্তি অথবা জমিতে অধিকারের পুনর্বণ্টনকে বোঝায়। অধ্যাপক এম এ হামিদের মতে পল্লী উন্নয়নের লক্ষ্যে অস্তিত্বমান ভূমি ব্যবস্থার সমস্যা ও সীমাবদ্ধতা শনাক্ত করে তার সংস্কারমূলক কার্যক্রম নির্ণয় ও তার বাস্তবায়নের রূপরেখাই হলো ভূমি সংস্কার। সুতরাং আমরা এভাবে বলতে পারি, ভূমি মালিকানার সর্বোচ্চ সিলিং নির্ধারণের মাধ্যমে প্রাপ্ত উদ্বৃত্ত, ভূমির পুনর্বণ্টন, প্রকৃত চাষিদের ভূমিদান, সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ভূমির খণ্ডিতকরণ ও বিচ্ছিন্নতা রোধ, খণ্ডিত ও বিচ্ছিন্ন জোটগুলোর একত্রীকরণ, ভাগ চাষিদের স্বার্থ সংরক্ষণ, কৃষি মজুরদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও কৃষির সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় পরিবর্তন ইত্যাদি ব্যবস্থা ভূমি সংস্কার হিসেবে গণ্য হয়। ভূমি সংস্কারের দুটো ধরন, একটা হচ্ছে বন্টনধর্মী, আরেকটা হচ্ছে যৌথধর্মী। বন্টনধর্মী এ ধরনের ভূমি সংস্কারে ভূমি মালিকানার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে উদ্বৃত্ত জমি দেশের ভূমিহীন চাষি ও ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকদের মধ্যে বন্টন করা হয়। এক্ষেত্রে লাঙ্গল যার জমি তার এই নীতি অনুসরণ করা হয়। যৌথধর্মী ভূমি সংস্কারে ভূমির ব্যক্তিগত মালিকানা বিলুপ্ত করে সরকারি মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি ভূমিকে যৌথ খামার বা রাষ্ট্রীয় খামারের মাধ্যমে চাষাবাদ করা হয়। এখানে কৃষক শ্রেণী তার সাধ্য অনুযায়ী শ্রম দিবে, প্রয়োজন অনুযায়ী পারিশ্রমিক বা ফসলাদি পাবে। উদ্বৃত্ত উৎপাদন সরকারের খাদ্য গুদামে জমা হবে এবং দেশের প্রয়োজনে ব্যয় হবে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই ব্যবস্থাটি বিদ্যমান ছিল। যৌথধর্মী ভূমি সংস্কার নিঃসন্দেহে বৈপ্লবিক একটি প্রক্রিয়া। বর্তমানে পুঁজিবাদী ব্যবস্থায় বাংলাদেশে যৌথ ভূমি সংস্কার খুব একটা সহজ কাজ নয়। ভূমি সংস্কারের প্রধান উদ্দেশ্য। ভূমি সংস্কারের মূল উদ্দেশ্য হতে হবে মালিকানা কেন্দ্রিক বৈষম্য দূর করা। এতে গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে কিছুটা হলেও ভারসাম্য দেখা দেবে। আমাদের দেশে বর্তমানে এমন অবস্থা যে মুষ্টিমেয় কয়েকজন লোকই গ্রামগঞ্জের সমস্ত জমি জমা কুক্ষিগত করে রেখেছে এবং অধিকাংশ কৃষক সমাজই ভূমির মালিকানা থেকে বঞ্চিত। এ ধরনের মালিকানা কেন্দ্রিক বৈষম্য নিঃসন্দেহে সামাজিক ন্যায় বিচারের বিরোধী। ভূমি সংস্কারের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করেই এ ধরনের সংস্কার প্রণয়ন করতে হবে এবং আসলে ভূমি সংস্কারের প্রকৃত উদ্দেশ্য কিন্তু তাই। নাম্বার 1, জমি হচ্ছে আয়ের উৎস। আমাদের দেশের গ্রামগঞ্জের মূল আয়ের উৎস হচ্ছে কিন্তু কৃষি জমি। এখানে গ্রামগঞ্জের অধিবাসীরা তাদের কর্মসংস্থান করে এই কৃষি জমির মাধ্যমে। তাই কৃষি শ্রমিক, ক্ষুদ্র কৃষি জমির মালিক এবং কৃষকদেরকে মোটামুটিভাবে জীবিকা নির্বাহের জন্য কিছু জমি তাদের দেওয়া উচিত। তাই অতিরিক্ত জমি জমার মালিকদের জন্য মালিকানার কিছু সীমা নির্দিষ্ট করে দেওয়া উচিত, যাতে তারা অতিরিক্ত জমির মালিকানা সরকারকে বুঝিয়ে দিলে সরকার তা ভূমিহীন মেহনতি কৃষকদের মাঝে বিতরণ করতে পারে। সকল ধরনের জমি জমার উপর মালিকানা কেন্দ্রিক সীমা নির্ধারণ করা। সকল ধরনের জমি, দ্যাট মিন্স অনুর্বর জমি, জলাশয় জমি, চাষযোগ্য জমি, সেচের আওতাধীন জমি, এসব ধরনের জমি জমার উপর সীমারেখা কেন্দ্রিক নিয়ম প্রণয়ন করা উচিত। যেমন সেচের আওতাধীন যেসব জমি আছে সেগুলো বছরে দুবার শস্য উৎপাদনে সক্ষম, সেসব জমির ক্ষেত্রে 50 বিঘা জমি আমাদেরকে সেচ সীমা হিসেবে চিহ্নিত করা উচিত। অর্থাৎ 50 বিঘার অতিরিক্ত কেউ যদি এ ধরনের জমির মালিক হয় তাহলে এর অতিরিক্ত জমি জমা সরকারের কাছে ন্যস্ত করতে হবে। আবার যেসব জমি জমা শুধু বছরে একবার শস্য উৎপাদন করতে সক্ষম হয় সেসব জমি জমার ক্ষেত্রে সীমা রাখা হবে 100 বিঘা। এর অতিরিক্ত এ ধরনের জমি যদি তার কাছে থাকে তাহলে সরকার সেগুলোর সত্ত্ব বুঝে নেবে। নিম্নমানের কৃষি জমির ক্ষেত্রে সীমারেখা, অর্থাৎ কৃষি জমি যদি অনুর্বর হয় এবং এখানে ফসল উৎপাদন যদি কষ্টকর হয় তাহলে কেউ যদি এ ধরনের জমি আবাদ করে তাহলে সেক্ষেত্রেও মালিকানার সীমারেখা হবে 150 বিঘা। জমি জমার ক্ষেত্রে এ ধরনের সীমারেখা নির্ধারণ করার সময় পরিবারের আয়তন ও বিবেচনা করতে হবে। জনসংখ্যার আধিক্যের দিকে লক্ষ্য রেখে 5 জনের একটি পরিবারকে আমরা একটি একক হিসেবে দেখব। অর্থাৎ এ পরিবারের সংজ্ঞা অনুযায়ী পরিবার বলতে আমরা একজন স্বামী, একজন স্ত্রী এবং তাদের সাথে 3 জন সন্তানকে বুঝব। অতিরিক্ত যদি সদস্য সংখ্যা থাকে তাহলে তা যাতে আবার সীমারেখার দ্বিগুণ মাত্রা অতিক্রম না করে তার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভূমি মালিকানার ক্ষেত্রে সরকারকে বিভিন্ন নথি সংগ্রহ রাখতে হবে। ভূমি সংস্কারের মূল উদ্দেশ্য শুধু মালিকানার সীমা নির্ধারণ করাটাই নয়, এর আরেকটি উদ্দেশ্য হচ্ছে মালিকানার সংক্রান্ত সকল ধরনের নথি সংরক্ষণ করা। আমাদের দেশে এখনও কাগজপত্র ব্যতিরেকে মৌখিক কথার উপর জমি জমা হস্তান্তর করার প্রক্রিয়া রয়ে গেছে। তাই উন্নয়নের জন্য সরকার যদি কৃষকদেরকে ঋণ দেওয়ার মতো সদিচ্ছাও থাকে, উপযুক্ত কাগজপত্রের অভাবে আসলে অনেক সময়ই তা সম্ভব হয় না। তাই নিজ নিজ গ্রামে প্রত্যেকেই তাদের মালিকানার কাগজপত্র জমা দিতে হবে। ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হিসেবে জমি জমা। ব্রিটিশ শাসনামলের আগে জমি জমাগুলোকে কখনো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখা হতো না। সর্বপ্রথম লর্ড কর্নওয়ালিস 1793 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যায় কৃষি জমির ক্ষেত্রে ব্যক্তি মালিকানার প্রচলন ঘটান। শুধু খাজনা আদায় এবং ভাগ চাষ প্রবর্তনের ক্ষেত্রে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মাধ্যমে এর গুরুত্ব স্মরণ করলে চলবে না, বরং মনে রাখতে হবে যে উপমহাদেশে এটিই হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যক্তি মালিকানার মূল উৎস। ব্রিটিশ শাসনামলের আগে জমি জমার মালিক ছিল সমাজের সবার, অর্থাৎ এর মালিকানা ছিল সমষ্টিগত। ব্যক্তি পর্যায়ে কেউ কখনো জমির মালিকানা দাবি করতে পারত না। ভূমি সংস্কারের মাধ্যমে জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে যে ভূমির ব্যক্তি মালিকানা অর্জন করতে হলে কাগজের মাধ্যমে এই মালিকানা আইনিভাবে নিশ্চিত করতে হবে।
তাই ভূমি সংক্রান্ত সকল নথি সংরক্ষণ করতে জনগণকে উৎসাহিত করতে হবে। এবার আমরা আলোচনা করব বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্ব সম্পর্কে। স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর বাংলাদেশ সরকার এদেশের শতকরা ৮০ জন লোকের ভাগ্য বিজড়িত ভূমি সংস্কার অসংখ্য ত্রুটি লক্ষ্য করে ভূমি ব্যবস্থার সংস্কার সাধনে মনোনিবেশ করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ভূমি ব্যবস্থার সংস্কারের আসল উদ্দেশ্য আজও পূরণ হয়নি। কৃষির উৎপাদন বৃদ্ধি তথা কৃষকদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নকল্পে এদেশে তাই ভূমি সংস্কার একান্ত প্রয়োজন। বাংলাদেশ সরকার তাই ভূমি ব্যবস্থার আমূল সংস্কার সাধনে তৎপর হয়েছে। আমরা এখন ভূমি সংস্কারের বিভিন্ন গুরুত্বগুলো পয়েন্ট আকারে আলোচনা করব। নাম্বার 1, ভূমি মালিকানার কেন্দ্রীকরণ রোধ। বাংলাদেশের মুষ্টিমেয় গ্রামীণ পরিবার কৃষি জমির এক উল্লেখযোগ্য অংশের মালিক। ভূমি মালিকানার এরূপ বিন্যাস ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি করে। তাই জমির ব্যক্তিগত মালিকানার বর্তমান সর্বোচ্চ সিলিং পুনঃ নির্ধারণের মাধ্যমে ভূমি মালিকানার কেন্দ্রীকরণ রোধ করতে হবে। 2, প্রান্তিক চাষি ও ভূমিহীনদের মধ্যে ভূমি বন্টন। কৃষি উৎপাদনে প্রান্তিক চাষি ও ভূমিহীন কৃষকদের অবদান গুরুত্বপূর্ণ হলেও আর্থিক দুরবস্থার কারণে বর্তমানে তাদের অস্তিত্ব বিপর্যয়ের সম্মুখীন। ভূমি মালিকানার বর্তমান সর্বোচ্চ সিলিং পুনঃ নির্ধারণের পর সরকারের হাতে আসা উদ্বৃত্ত জমি তাদের মধ্যে বন্টনের ব্যবস্থা করতে হবে। এর ফলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। নাম্বার 3, কৃষি জমির উপরিভাগ ও বিচ্ছিন্নতা রোধ। বাংলাদেশের কৃষি জমির উপরিভাগ ও বিচ্ছিন্নতা আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রবর্তনের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। তাই বিজ্ঞানসম্মত উপায়ে কৃষিকাজ পরিচালনার জন্য একদিকে জমির ভবিষ্যৎ খণ্ডীকরণ রোধ এবং অন্যদিকে বিচ্ছিন্ন জোতগুলো একত্রিত করা দরকার। তবে বিক্রয় অথবা হস্তান্তরের মাধ্যমে জোতের আয়তন যেন পূর্ব নির্ধারিত আয়তনের চেয়ে কমে না যায় তার ব্যবস্থাও করতে হবে। নাম্বার 4, বর্গা চাষিদের স্বার্থ সংরক্ষণ। বাংলাদেশের কৃষি ব্যবস্থায় বর্গা চাষিদের অস্তিত্ব বা স্বার্থ সংরক্ষণের জন্য 1984 সালে একটি আইন প্রণীত হলেও তা এখনও কার্যকর হয়নি। তাই উপযুক্ত ভূমি সংস্কার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বর্গা চাষিদেরকে বর্গাধীন জমি চাষাবাদের নিশ্চয়তা ও উৎপন্ন পণ্যের ন্যায্য অংশ দিতে হবে। নাম্বার 5, প্রকৃত চাষিদেরকে ভূমির মালিকানা প্রদান। বাংলাদেশের কৃষি জমির মালিকদের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে অকৃষক। কৃষি উৎপাদনেও তারা প্রত্যক্ষভাবে জড়িত নয়। তাই প্রকৃত চাষি যাতে জমির মালিক হতে পারে সেজন্য কার্যকর ভূমি সংস্কার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নাম্বার 6, বেকার সমস্যা লাঘব। বাংলাদেশে প্রয়োজনের অতিরিক্ত লোক কৃষিকাজে নিয়োজিত আছে। এদেশে তাই গ্রামাঞ্চলে ছদ্মবেশী বেকারত্ব প্রকট। ভূমি মালিকানার বর্তমান ঊর্ধ্বসীমা কমিয়ে উদ্বৃত্ত জমি ছদ্মবেশী বেকারদের মধ্যে বন্টন করলে দেশে বেকার সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে। 7, খাস জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ। আবাদযোগ্য মোট জমির শতকরা 3 ভাগ বাংলাদেশে খাস জমি। বর্তমানে এই জমির অধিকাংশই ধনী কৃষকদের দখলে রয়েছে এবং এগুলো ঠিকমতো ব্যবহৃতও হয় না। এছাড়া কৃষকদের অধিকাংশ কৃষক ভূমিহীন দিনমজুর। এসব ভূমিহীন দিনমজুর কৃষকরা তাদের অর্থনৈতিক সমস্যাকে সামনে নিয়েই মহাজনের ভূমিতে কাজ করে। প্রকৃতপক্ষে উৎপাদনের লক্ষ্যকে সামনে নিয়ে তারা ভূমিতে কাজ করে না। ফলে দেখা যায় ভূমিতে আশানুরূপ উৎপাদন সম্ভব হয়ে ওঠে না। ভূমি সংস্কারের মাধ্যমে ভূমিহীন চাষিদের মধ্যে খাস জমি বিতরণ করলে তারা জমির মালিক হতে পারবে। জমি নিজেদের হওয়ায় উৎপাদনে অধিক যত্নবান হবেন। 8, প্রগতিশীল সমাজ ব্যবস্থা কায়েম। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক জীবন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ভূমিসত্ত্ব ব্যবস্থায় অনেকটাই পর্যবসিত হয়েছে। কৃষকরা উৎপাদনের কারিগর হওয়া সত্ত্বেও সামাজিক জীবনে তারা অনেকটাই অবহেলিত। মান ও মর্যাদাগত দিক থেকে তারা তাদের সমাজ জীবনে আজও কোনো মানসম্পন্ন জীবনযাপন করতে পারে না। অজ্ঞতা ও অর্থনৈতিক অসচ্ছলতার কারণে রাজনৈতিক চেতনায়ও তারা খুব বেশি সমৃদ্ধশালী নয়, অর্থাৎ তারা খুব বেশি রাজনীতি সচেতন নয়। ফলে গ্রামীণ বাংলাদেশের সুস্থ ও প্রগতিশীল সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ত্রুটিপূর্ণ ভূমিসত্ত্ব ব্যবস্থা
অবশ্যই পরিহার করতে হবে। কৃষির উন্নয়ন, বাংলাদেশের ত্রুটিপূর্ণ ভূমি স্বত্ব ব্যবস্থার পরিবর্তন ও উন্নয়ন করতে না পারলে কৃষির উন্নয়ন অর্জন করা কখনোই সম্ভব নয়। বাংলাদেশে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন, ভূমির সুষম বন্টন, অর্থনৈতিক খামার গঠন ইত্যাদি বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কৃষিক্ষেত্রে উন্নয়ন অর্জন করতে ভূমি সংস্কারের গুরুত্ব একান্তই অপরিহার্য। গ্রামীণ ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস, গ্রামীণ ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাসে ভূমি সংস্কারের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের গ্রামাঞ্চলে অধিক জমির মালিক সামাজিক ক্ষমতা ও প্রভাবের মালিক। অধিক জমির মালিকেরাই আমাদের গ্রামীণ সমাজকে তাদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এরূপ অবস্থায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গ্রামীণ জনসাধারণ ও ক্ষুদ্র কৃষকদের রক্ষা করতে উপযুক্ত ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সবশেষে আমরা বলবো, ঔপনিবেশিক শাসন আমলের মধ্য দিয়ে পাকিস্তান সৃষ্টির অব্যাহতি পরে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভূমি ব্যবস্থা সংস্কার সাধন করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুবার ভূমি সংস্কার করা হয়েছে। এছাড়া কয়েকবার ভূমি সংস্কারের পদক্ষেপ গৃহীত হলেও বিদ্যমান ভূমিস্বত্ব ব্যবস্থার ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তাই দেশে একটি প্রগতিশীল, উৎপাদনক্ষম ও কার্যকর ভূমি সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচার আমরা এখানেই শেষ করব। আমরা ভূমিস্বত্ব ব্যবস্থা সম্পর্কে জানলাম, ভূমিস্বত্ব ব্যবস্থার উদ্দেশ্য, ভূমি সংস্কার কী, ভূমি সংস্কারের গুরুত্ব, ভূমি সংস্কারের উদ্দেশ্য, আমরা এসব টপিক নিয়েও আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা উপকৃত হবে। অনেক মনোযোগ দিয়ে কিন্তু পড়বে, এগুলো পরীক্ষায় আসার মতো অনেক ইম্পর্টেন্ট টপিক। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন ভূমি সংস্কার ব্যবস্থা। বাংলাদেশে এ পর্যন্ত যে 4টা ভূমি সংস্কার হয়েছিল, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সেই ভূমি সংস্কার ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা সাথেই থাকবে।